রুবিনের বক্তৃতা শুনে আমার একটা কথা মনে হচ্ছে, সরি রুবিনের বক্তৃতা বলা ঠিক না, মানে যা বলছি সেটা হলো এই যে দেখেন যে বিএনপির মতো একটা দল যে পার্লামেন্টে নাই, জাতির কত লস দেখেন। এই বক্তৃতাটা যদি রুবিন পার্লামেন্টে দিত, কত লোক শুনতো, কত সমৃদ্ধ হতো। কারণ আমি না, আই এম নট টিজিং আর, মানে আমি গত বাজেটে আমি এটা অনেকবার বলেছি, তার বাজেট বক্তৃতাটা খুবই চমৎকার ছিল এবং এত বেশি তথ্য সমৃদ্ধ ছিল। এই বিএনপির এই নির্বাচনে না যাওয়ার কারণে এটা জাতি বঞ্চিত হচ্ছে। এবং আবার আওয়ামী লীগের জন্য একটা আশীর্বাদও আছে। তারেক রহমান আল্লাহর রহমতে যতদিন বিএনপি লিডারশিপে আছে আওয়ামী লীগের কোনো টেনশন নেই, কারণ তারেক রহমান যতদিন আছে বিএনপি এইভাবেই চলবে। আচ্ছা, দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রাইস। এবার আসেন আপনি কালো টাকা নিয়ে অনেক কথা হচ্ছে। আমি যেটা মনে করি বাংলাদেশের কোনো আমলেই কালো টাকা এই 15% দিয়ে কোনো লাভ হবে না। কারণটা আপনি দেখেন, মনে আছে যে কালো টাকা প্রথমবার যখন সাদা হলো 111 গভর্নমেন্ট এসে ট্রুথ কমিশন করে কিন্তু সবারই ডাকলো। তার মানে আপনি কিন্তু এই যে এই নির্ভরতায় কেউ আস্থা পায় না। যেটা করতে হবে সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে আইনগত নির্ভরতা দিতে হবে, তারপরেও যে আসবে তা না। কারণ হচ্ছে আপনার, আমি যদি বিদেশে টাকা পাচার করতে পারি, আমার তো এখানে কালো টাকা সাদা করার কোনো দরকার নেই। কাজে কালো টাকা সাদা করার জন্য আপনার প্রথম যে মেজারটা নিতে হবে, মানি লন্ডারিংটা বন্ধ করতে হবে। আপনি বিদেশে টাকা পাচারটা বন্ধ করে দেন, দেখবেন এই খাতে বহু টাকা সাদা হতে আসবে। আমার তো দরকার নেই আপনার 15% ট্যাক্স দিয়ে সাদা করার। আমার টাকা আমেরিকা যাবে, দুবাই যাবে, কানাডা যাবে, মালয়েশিয়া যাবে। কাজে ভাই একশোটাই কাম। এবং আমার একটা রিস্ক থাকছে যে আমি সাদা করার পরে আপনি আমাকে ধরতে পারেন। কাজেই ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু সেটা হচ্ছে আপনাকে এই মানি লন্ডারিংটা টোটাল বন্ধ করেন। কালো টাকা দেখবেন আপনি এখন যেটা আসছে তার চেয়ে বেশি আসবে, তাই না? কারণ ডক্টর সাহেব একটা খুব ভালো কথা বলেছেন কিন্তু, যে কালো টাকা কিন্তু একটা হলো অবৈধভাবে উপার্জিত কালো টাকা, আর একটা হচ্ছে উপার্জন করছে আমি সৎভাবে, বাট এটা প্রদর্শিত হচ্ছে না। আরেকটা জিনিস যে আমরা যে 15% বলি, এটা কি আমরা যারা সৎ করদাতা তাদের সঙ্গে একটা বৈষম্যমূলক আচরণ করছি না? আমি সৎভাবে ইনকাম করি, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই বা ব্যাংকে চাকরি করি, আপনি আমার টাকা ব্যাংকে যে আপনি কেটে নিচ্ছেন, আর আরেকজন বা আপনি আমি চুরি করি, আমার ট্যাক্স দিতে হবে। আমি চুরি করে জমাইছি, আমি দেবো 15%, আপনি দেবেন 30%। আমি এটাকেও নৈতিকতা বিরোধী মনে করি। আমি মনে করি এই সুযোগটা থাকলে ওই সমহারে কর দেওয়ার পরে এটা করা উচিত ছিল। এই পার্সেন্টেজটাও ইট শুড বি 30%, লাইক এ লিগাল মানে ট্যাক্স পেয়ার। এটা করা উচিত ছিল। কিন্তু কালো টাকাকে আপনার বাজারে আনতে হলে আপনাকে মানি লন্ডারিং বন্ধ করতে হবে। এটা না করলে আমার জন্য টাকার জন্য নিরাপদ গন্তব্য আছে, আমি কেন করব? আরেকটা দেখেন, এনবিআর কথা আসলো যে এনবিআরকে এত দেওয়া হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, মাঠ পর্যায়ে আমি যেটা দেখেছি, আমাদের দেশে অনেক অ্যাসেট কিন্তু আন্ডার ভ্যালুড এবং আন্ডার অ্যাসেট। ঢাকা শহরে যত আবাসন আছে বা রিয়েল এস্টেটের যেগুলি আছে, এগুলো প্রত্যেকটা আন্ডার ভ্যালুড। আপনি এই খাতটাকে আপনি প্রপার ভ্যালুতে অ্যাসেস করেন না। আমি যাব ইন্সপেক্টর, আপনার ফ্ল্যাটে যাব, আপনি আমারে খুশি করে দেবেন, আমি এটার 5 টাকার ভ্যালু দেখাই দেবো 1 টাকা। কাজে আমার তো ওখানে 4 টাকার ট্যাক্স আমি দিচ্ছি না। তারপরে এখন কিন্তু অনেক খাত, যেমন কৃষি খাতে আমরা মৎস্য ব্যবসা করে দেখা যায় একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এখন কিন্তু এগ্রিকালচার এবং এই ফিশিং এইসব খাত কিন্তু ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে। ওয়াই ডোন্ট ইউ ইম্পোজ ট্যাক্স অন দ্যাম, তাই না? কাজে আপনি যদি ট্যাক্স নেটটা বাড়ান এবং অ্যাসেসগুলি ঠিক মতো করেন, তাহলে কিন্তু এনবিআরের যেমন রেভিনিউ আর্নিংয়ে সহজ হবে, তেমনিভাবে কিন্তু সাধারণ মানুষের উপরে চাপটা কমে যাবে। আর নয়তো কিন্তু সাধারণ মানুষের উপর চাপটা বাড়তেই থাকবে। কাজেই এনবিআরের একটা রিফর্ম জরুরি, এবং এটা প্রতিবারই বলা হয়, এই রিফর্মটা করা হয় না। আর অ্যালোকেশনের কথা যদি বলেন, আমার মনে আছে বঙ্গবন্ধুর প্রথম বাজেটে কিন্তু 23% ছিল শিক্ষা খাতে, 17% ছিল স্বাস্থ্য খাতে বরাদ্দ। ইফ ইউ গো ব্যাক, আপনারা এটা ঘাটলেই দেখা যাবে। আমরা কি সেই ধারাটা কিন্তু আমরা বহাল রাখতে পারছি না। এবার কিন্তু আমাদের জনপ্রশাসনের এবং আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর পিছনে একটা বিশাল টাকা চলে যাচ্ছে। আমি এটা আমলা তোষণ যদি নাও বলি, আমলা পোষণে তো আমার বাজেটের একটা বিশাল, আমি শব্দ দুটো খুব সচেতনভাবেই ব্যবহার করছি। তোষণে না হলে পোষণে কিন্তু আমার বাজেটের একটা বিশাল অঙ্ক চলে যাচ্ছে। দরকার আছে আপনার আইন রক্ষা যদি ঠিকমতো না হয়, তাহলে আপনার পরিস্থিতি অনেকই হবে। কিন্তু এক্ষেত্রে বোধহয় আমাদের একটু রিভাইজ চিন্তা করার একটা উপায় আছে। এবং আমাদের দেখেন, আমাদের বাজেট বাস্তবায়নের হার কিন্তু সন্তোষজনক, এটা যে যাই বলো। হ্যাঁ, গতবার আমাদের রিভাইজ বাজেট কিন্তু আমরা 85% বাস্তবায়ন করেছি। কাজে এই বাজেটে যে চ্যালেঞ্জগুলি আছে, একটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমার মনে হচ্ছে কেন যেন এটা ধাক্কা খাবে। কারণ আপনি ক্যাপিটাল মেশিনারিজ এবং ইম্পোর্টেড র মেটেরিয়ালসের উপর আপনার এটা ট্যাক্স বসাচ্ছে, তাই না? আর বাজেট কিন্তু এটা হলো প্রস্তাবনা, এটা কিন্তু বাজেট পাস না।
আর আমাদের দেশে একটা কমন ট্রেন্ড আছে, যেমন ধরেন এই মগটা, বাজেটে মগের দাম বাড়ানো হয়েছে আর এই কলমের দাম কমানো হয়েছে। আপনি আজকে কলম কিনতে যান বাজারে, দেখবেন যে কলম কিন্তু আগের দামে, কেন ভাই এটা আমার আগের দামে কেন, এটা তো কম দামে দিতে পারবো না। আর মগের দামটা যে বেড়ে গেল, এটা কিন্তু আগের দামে কেনা হলেও বেড়ে যায়, তাই না? এই জিনিসগুলি কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে পড়ে আছে। আর আমি বটম লাইন যেটা বলবো, এই যে আমরা এত তাত্ত্বিক আলোচনা করছি, সাধারণ মানুষের কিন্তু এইসব আলোচনায় কোনো আগ্রহ নেই। তারা কালকে সকালে পত্রিকাটা খুলে দেখবে কোনটা, এটা আমাদের সংবাদপত্রে একটা ট্র্যাডিশনালি আছে, দাম কমলো দাম বাড়লো, তারা কিন্তু কালকে ওইটাই পড়বে, কোন জিনিসের দাম কমলো কোন জিনিসের দাম বাড়লো। এবং এটাও কিন্তু আপনাদের টেলিভিশনের স্ক্রলগুলিতেও কিন্তু এটাই সবাই আগ্রহ নিয়ে দেখে। কিন্তু আমি যেটা মিস করবো এবার বাজেট অধিবেশনে, সেটা হচ্ছে এবার বাজেট অধিবেশনে আমরা বোধহয় ওই রকম কোনো সমালোচনামূলক বক্তব্য শুনতে পাবো না, যেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এবং এটার জন্য রুমিনের দলেরও একটা দায় আছে। আমরা খালি ইলেকশন হয় না বলে খালি বর্জন করে যাবো আর সাধারণ মানুষ এবং বাংলাদেশের রাজনীতিকে সাফার করাবো, এটাও কতটুকু যৌক্তিক। আমি তো বললাম, আমি তো উদাহরণই দিলাম যে তার বক্তৃতা গতবার আমি অনেক আগ্রহ নিয়ে শুনেছি। এবার আমি মানে ইটস অ্যান এক্সাম্পল, আমি এবার এই আলোচনাগুলি মিস করব, তাই না? কাজে এই দায়টা সবাইকে নিতে হবে, কারণ সরকারের উপর দায় চাপালে তো হবে না, যারা রাজনীতি করেন সবাইকে এই দায় নিতে হবে। আপনি দেখেন অন্যান্য দেশ, এমনকি ভারতে যে কোনো সংকটে কিন্তু তখন বিরোধী দল সরকারি দল সব এক হয়ে যায়। আমাদের এখানে এই উদাহরণগুলো নেই। কাজেই বাজেট নিয়ে যদি বলতে হয়, আমি মনে করি না এটা খুব, ওই যে বললাম প্রথমেই রবীন্দ্রনাথ থেকে, যে ভালো মন্দ মিলায় সকলই, এখন ভালোর ভাগটা বেশি না মন্দের ভাগটা বেশি, সেটার একটা বিশ্লেষণ দরকার। এবং ভালোর ভাগটা কতটুকু আমরা ইমপ্লিমেন্ট করে মন্দটাকে ছাপিয়ে যেতে পারি, সে বিষয়ে আমাদের অত্যন্ত বেশি নজর রাখতে হবে এবং সরকারকে ইমপ্লিমেন্টেশনে খুব যত্নবান হতে হবে। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাগজে কথা বহু আছে, কিন্তু হোয়াট আর দ্য মেজার্স, এটাও ক্লিয়ার করতে হবে।